নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের এবার পাল্টা ব্যবস্থাপনা শুরু হলো। আমেরিকার সৈন্য এসছে চট্টগ্রামে। তারা এসে হোটেলে উঠে যেছে, তো আপনারা সবাই জানেন। আমি একটা খবর করেছিলাম ছোট করে। এখন ভারত খবর পেয়েছে, আগে থেকেই নজর রাখছিল। ভারত এখন খবর পেয়েছে যে এরা এডি সিস্টেম বসাতে আসেনি, এরা এসছে থার্মাল ইমেজ সিস্টেম বসাতে। তার মানে সেন্ট মার্টিনে যেটা করার প্ল্যান ছিল সেটা তারা এখন করছে চট্টগ্রামে বসে। চট্টগ্রাম বিমানবন্দরে ইজিপশিয়ান বিমান, ওইটা যেটা ছিল ওটা হচ্ছে ইজিপশিয়ান বিমান। এই ইজিপশিয়ান বিমানটি কিন্তু বোরন নিয়ে এসেছিল। বোরন নিয়ে এরা কিন্তু রাওয়ালপিন্ডি বিমানবন্দরে নেমেছিল। বোরনটা কি? বোরনটা হচ্ছে নীল হ্রদের জল। এই নীল নদের জল যেটা, সেটা দিয়ে ওই আপনার যে রেডিয়েশনটা হয় না, যখন ওই নূর খান এয়ারবেসে যখন বেড়েছিল সে সময় যে পরমাণু যেগুলো আপনার নিউট্রন আর প্রোটনগুলো আলাদা আলাদা করা ছিল, সেখানে সংঘাতে সেখানে রেডিয়েশন লিক করেছিল। রেডিয়েশন লিক করাতে গোপনে আমেরিকা ওই বোরন ওখান থেকে নিয়ে এসেছিল। বোরন নিয়ে এসে ওইখানে ছিটিয়েছিল। তো সেই খবরটা আমরা পরে জানতে পেরেছি। পরে ইন্ডিয়ান এয়ারফোর্সই আমাদের জানিয়েছে যে এইটা বোরন আনতে গেছিল। এখন সেই বিমানটায় করে, সেই বিমানটা মানে কি, ইজিপশিয়ান একটি বিমানে করে 165 জন, বলা হচ্ছে 120, 100 বলা হচ্ছে, কিন্তু আসলে এসছে আমাদের গোয়েন্দা হিসেব অনুযায়ী 165 জনের একটি দল এসে তারা এখানে বসে সমস্ত প্রথমে আমার মনে করেছিল মেডি সিস্টেম লাগাতে এসছে। এখন দেখলে মেডি সিস্টেম নয়, এটা হচ্ছে থার্মাল ইমেজিং সিস্টেম। থার্মাল ইমেজিং সিস্টেম হচ্ছে আপনার যত এই মায়ানমার আছে, চীন আছে, বঙ্গোপসাগর আছে, ভারত আছে, বাংলাদেশ আছে, চতুর্দিকে স্যাটেলাইট মারফত নজরদারি করবে। নজরদারিটা হবে কোথা থেকে? নজরদারিটা হবে আমেরিকার মধ্যে বসে। ইমেজিং সিস্টেমটা এখান থেকে চলে যাবে। এই খবরটা পাওয়ার পর যখন এসছে, তখন তো 16 তারিখ 15 তারিখ আমাদের এখানে একটা মিটিং ছিল। নরেন্দ্র মোদী এসেছিলেন। এসে নরেন্দ্র মোদী কথাবার্তা বলে গিয়েছেন। তিনি সেনাপ্রধানকে, তিনি সেনাপ্রধান এবং আমাদের যিনি সিডিএস আছেন তার সঙ্গে কথাবার্তা বলে গিয়েছেন। কথাবার্তা বলে তিনি গ্রিন সিগন্যাল দিয়ে গিয়েছেন যে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি দেশে থাকি, বিদেশে থাকি, যেখানেই থাকি, আপনাদের যা মনে হবে আপনারা তাই করবেন। দেশের সুরক্ষার জন্য আপনাদের সবকিছু করার পূর্ণ অধিকার আমি দিয়ে গেলাম। এখন তারপরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা পাল্টা থার্মাল ইমেজিং সিস্টেম আমরা বসাবো কোথায়? বসাবো হচ্ছে মায়ানমারে। ভারতবর্ষের একটি সামরিক বিমান, ইন্ডিয়ান এয়ারফোর্সের সামরিক বিমানে 120 জন টেকনিক্যাল স্টাফ গিয়ে সমস্ত মায়ানমার ওই এলাকাটায়, কাছাকাছি সমস্ত এলাকায় এই সমস্ত থার্মাল ইমেজিং সিস্টেম বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে এবার বাংলাদেশে বসে এরা কি করছে না করছে, বাংলাদেশে যে কে কি করবে না করবে, সমস্তটাই কিন্তু ভারতবর্ষ নজর রাখছে। সেটা আমেরিকার সৈন্যরা হয়তো 20 তারিখে ফিরে যাবে, যা শোনা যাচ্ছে 20 তারিখে তারা ফিরে যাবে। ফিরে গেলেও পরবর্তীকালে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা ব্যবস্থা করে রাখা হলো। এছাড়া যেটা করা হচ্ছে সেটা হচ্ছে জান্তা সরকারের সঙ্গে কথাবার্তা বলে, এবং চীনের সঙ্গে কথা হয়েছে। চীনের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা করা হয়েছে। চীনও সম্ভবত এখানে সৈন্য পাঠাবে, মায়ানমারের সৈন্য পাঠাবে চীন খুব শিগগিরই। কবে সেটা আমি জানি না, কিন্তু পাঠানোর কথা আছে। এখন চীন যদি সৈন্য পাঠায়, চীনেরটা বুঝে নেবে, কারণ চীনের ওখানে ইনভেস্টমেন্ট রয়েছে, চীনও বুঝে নেবে। আর ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে, ভারতও বুঝে নেবে। এবার ঘেরাটা পড়বে আপনার মায়ানমার সীমান্ত দিয়ে। এদিকে আমাদের
বেঙ্গল বর্ডার আপনার দিয়ে যশোর ফসর এদিক দিয়ে, আর একটা 7 সিস্টার দিয়ে। তার মানে এখন যেটা জুন্তা সরকারের সঙ্গে কথাবার্তা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওখানে সমস্ত আপনার মিসাইল সিস্টেমগুলো বসানো হবে। জুন্তা সরকার রাগ রয়েছে বাংলাদেশের উপরে, কারণ তারা কি করেছে, তারা আরাকান আর্মি, যারা বিদ্রোহী গোষ্ঠী, আরাকান আর্মিকে তোল্লা দিচ্ছে। আর তোল্লা দেওয়ার পেছনে কি রয়েছে? তোল্লা দেওয়ার পেছনে রয়েছে আমেরিকা। ফলে জুন্তা সরকারের একটা মানে রয়েছে, ইচ্ছে রয়েছে যে এইটাকে টাইট করো। বাংলাদেশ তো একটা চুনোপুটি, বাংলাদেশকে ছেড়ে দাও। আসল খেলোয়াড় হচ্ছে গিয়ে আমেরিকা, সুতরাং আমেরিকাকে মারো। সেক্ষেত্রে ভারত যদি মারে, তাহলে জুন্তা সরকার ভারতকে সাপোর্ট করবে এবং চীনকেও সাপোর্ট করবে। আমেরিকাকে যে মারবে তাকেই সাপোর্ট করবে হচ্ছে জুন্তা সরকার। এখন ওখানে তাই মিসাইল সিস্টেমগুলো বসানোর জন্য সমস্ত জায়গাগুলো দেখা হচ্ছে। এখন আমি মনে করছিলাম যে ছোটখাটোর ওপর দিয়ে বোধহয় যাবে, কিন্তু এখন মনে হচ্ছে না ছোটখাটোর ওপর দিয়ে কিছু হবে। এখন কবে হবে, কি হবে না হবে এখন বলতে পারছি না, তবে অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। এরই মধ্যে আবার কলকাতায় এসে পৌঁছেছেন আমাদের NSA অজিত দোভাল। তিনি যখন এসছেন তখন নিশ্চয়ই কোন রকম কাজেই এসছেন। তিনি এসে এখানে কার সঙ্গে দেখা করছেন, কি করছেন না করছেন সম্পূর্ণ গোপন আছে। গতকাল রাতে এসছেন, এখনো পর্যন্ত এখানে আছেন এবং বিভিন্ন জায়গায় উনি ঘোরাঘুরি করছেন, সমস্ত এজেন্সিগুলোর সঙ্গে বসছেন এবং আরো তার কি কাজকর্ম আছে এখানে গভর্নমেন্ট লেভেলে। তিনি সমস্ত কাজকর্মগুলো সেরে হয়তো আগামীকাল সকালবেলা তিনি হয়তো ফিরে যাবেন। মানে টোটাল যে অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে, তাতে বাংলাদেশ খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। আর বাংলাদেশকে প্যাচে ফেলে আমেরিকা বরাবর যা করেছে, সব দেশকে ধ্বংস করে আমেরিকা পালিয়ে গিয়েছে, বাংলাদেশটাকেও ধ্বংস করে আমেরিকা পালিয়ে যাবে। এখন ভারতের যা অবস্থা হয়েছে, ভারতের নিজের প্রতিরক্ষা সার্বভৌমত্ব রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, তাহলে পরে বাংলাদেশকে ভারতকে মারতেই হবে। এখন ইচ্ছে না থাকলেও এখন ভারতবর্ষের কাঁধে একটা দায়িত্ব এসে পৌঁছেছে, সার্বভৌমত্ব রক্ষা করা, অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব। ফলে এখন যা অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে এই যে US পেটানি তো খাবেই। আগে মনে করছে ছোটখাটো পড়বে, এবার তো ব্রহ্মস পড়বেই। কারণ এডি সিস্টেম যদি লাগানো, এডি সিস্টেম না, যদি থার্মাল ইমেজিং সিস্টেমের যে সমস্ত মালপত্র লাগানো হয়েছে না, যেগুলো নূরখানেও লাগানো ছিল, সারগুদায় লাগানো ছিল, তারপর রাওয়ালপিন্ডি এয়ারবেসে লাগানো ছিল, সব নষ্ট করে দেওয়া হয়েছে। সেইগুলো নষ্ট করার জন্য একবার কিলোমিটারের পর কিলোমিটার একবার ধ্বংস করে দেবে, সেটা হচ্ছে ব্রহ্মস। 2-4টে পড়বেই। আমার যা যদ্দূর ধারণা, যা মানে পাকিস্তানকে দেখে আমি যেটা শিখেছি যে কি কি হতে পারে, কোথায় কোথায় মারতে পারে ব্রহ্মস আর কোথায় মারতে পারে পিনাকা, আর বিভিন্ন রকমের রকেট আকাশ ফাকাশ তো আছেই, সেগুলো কোথায় মারবে সেটাও জানি না। ড্রোন ফোন তো আছে, শহরের মধ্যে তো আর ওসব মারবে না, শহরের মধ্যে কামাকাশে মারবে, একবারে পিন পয়েন্টে মারবে, মেরে ছেড়ে দেবে, নিজের কাজকর্ম করে কামাকাশে ওখানে শেষ হয়ে যাবে। তো এখন বাংলাদেশের মানুষের পক্ষে খুব একটা দুঃসংবাদ, খুবই দুঃসংবাদ, এবং আমাদেরও খারাপ লাগছে যে বাংলাদেশকে আমরা ভারতবর্ষ যে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশের ওপরে আঘাত হানতে আমাদের খুবই কষ্ট হবে। কিন্তু তা হলো নিজের দেশ মাতৃকা আগে, সর্বোপরি হচ্ছে নিজের দেশ। নিজের দেশকে বাঁচাতে হলে অন্যের দেশকে আঘাত করতেই হবে। এখন দেখুন, আমাদের রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, তিনি রাজমুকুট থেকে, রাজবেশ থেকে সব কিছু ছেড়ে দিয়েছিলেন। একটা জিনিস কিন্তু ছাড়েননি তিনি, সেটা হচ্ছে তীর আর ধনুক। অর্থাৎ আমি মারবো না, কিন্তু কেউ যদি আমাকে মারতে আসে, সেই তীর ধনুকের ব্যবহার আমাকে করতেই হবে। তাই ভারতবর্ষ ওই রামায়ণ মহাভারতের এবং চাণক্যের নীতি নিয়ে ভারতবর্ষ তার পথ চলে এবং ভারতবর্ষের নীতি নির্ধারণ হয় সেইভাবেই। তো এখন দেখা যাক, আমার মনে হয় খুব শিগগিরই
একটা জবনিকা পতন হবে, যা হবার আমার মনে হয় সেপ্টেম্বরের মধ্যেই হবে, খুব তাড়াতাড়ি হবে এটা। আর যখন গিয়ে ওখানে মিসাইল সিস্টেম যখন বসাচ্ছে, দিনের পর দিন তো আর ওখানে গিয়ে মিসাইল সিস্টেম বসে ওখানে পাহারা তো দেবে না, কাজকর্ম সেরে ওখান থেকে বেরিয়ে চলে আসবে। তবে হ্যাঁ, একটা চোখ থাকবে, কি হয় না হয় এখন দেখা যাক। সামরিক প্রস্তুতি যেভাবে চলছে তাতে আমার মনে হচ্ছে যে একটা বড় কিছু বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। আপনারা সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন এবং একটাই সাবধানতা অবলম্বন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।